একদিন একটা আইডি থেকে আমাকে মেসেজ দিয়ে বলে, আচ্ছা ভাইয়া, আপনি কি আমাকে 30 টাকা রিচার্জ করে দিতে পারবেন? তো তখন আমি আইডিতে ঢুকলাম। আইডিতে ঢুকে দেখলাম আইডির নাম আয়েশা আক্তার, কিন্তু আইডিতে একটা পোস্টও নেই, শুধু প্রোফাইল পিক যেটা সেটাই আপলোড করা এবং ওয়ান পোস্ট দেখাচ্ছে, আর একটাও ফ্রেন্ড নেই। আমি অবাক হয়ে গেলাম। তখন আমি ভাবতে শুরু করলাম, এটা আমার পরিচিত কেউ না তো, যে কিনা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে। তো তারপরে আমি একটু বিষয়টা জানার জন্য বললাম, কেন আপনাকে 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 রিচার্জ করে দিব কেন? আপনার ওদিকে কি দোকান নেই? আপনার কাছে কি টাকা নেই? আপনি নিজেই রিচার্জ করে নেন। তখন বললো, ভাইয়া আসলে আমি বিপদে পড়ে গেছি, আমার ইমার্জেন্সি আসলে একটু রিচার্জ দরকার, আমার ফোনে এমবি কিনবো, তো আপনাকে আমি টাকাটা ফেরত দিয়ে দিব, এইভাবে আমাকে বললো। হ্যাঁ, তো তারপরে আমি বিষয়টা জানার জন্য ভাবলাম যে ওর যদি নাম্বারটা পাওয়া যায় তাহলে চিনতে পারবো যে আসলে কে, নাম্বারটা দিয়েই দেখবো। তো তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দেন, আমি রিচার্জ করে দিচ্ছি। তারপরে সে নাম্বারটা দিল। এরপর আমি রিচার্জ করার আগে নাম্বারটা দিয়ে ফেসবুকে সার্চ করলাম। সার্চ করে দেখলাম যে আয়েশা আক্তার নামে একটাই আইডি, আর কোনো অ্যাকাউন্ট নেই। আর এই নাম্বারে নাই কোনো আছে হোয়াটসঅ্যাপ, নাই ইমো, কিচ্ছু নাই। ঠিক আছে, তো তারপরে আমি কোনো কিছু না ভেবে রিচার্জ করে দিলাম। 50 টাকা ছিল, 50 টাকাই দিলাম বিকাশ থেকে রিচার্জ করে। তারপরে বললাম, পেয়েছেন? এরপরে সে বললো, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তবে আপনি 50 টাকা কেন দিচ্ছেন? আমি বললাম 30 টাকা দিতে, আপনি কেন 50 টাকা দিবেন? তো তারপর আমি বললাম, আচ্ছা ওটা বিষয় না, আপনাকে টাকাটা দিতেও হবে না, আমি জাস্ট আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার আইডিতে কোনো ফ্রেন্ড নাই কেন? জিরো ফ্রেন্ড, এটা আমি জীবনে প্রথম দেখলাম। তখন সে বলল, আসলে অনেক কষ্ট করে বাবা মার থেকে ফোনটা কিনে নিয়েছি, আমার তেমন কোনো বন্ধু নেই, তাই ফেসবুক আইডিতে কারোর সাথে ফ্রেন্ডশিপও নেই, যে দুইটা বান্ধবী আছে সেই দুইজন তো ফোনই ইউজ করে না। তারপর আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনার প্রোফাইল পিকচারে শুধু একটা কার্টুনের পিক দেওয়া, আপনি কি আসলেই মেয়ে? তখন বললো, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন। তারপরে সে আমাকে কল করলো মেসেঞ্জারে, অডিও কল। এরপরে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে শুনতে পেলাম সেই মেয়েটার ভয়েস। মেয়েটার ভয়েসটা আসলেই অনেকটা সুন্দর ছিল এবং কি একটু বাচ্চা বাচ্চা টাইপের ছিল। তার কাছে সবকিছুই অজানা ছিল, ফেসবুক জগৎটা তার কাছে একদম নতুন, সে নতুন ফোন কিনছে, নতুন ফেসবুক আইডি খুলছে, এইরকম একটা অবস্থা। হ্যাঁ, তো তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি অরিজিনালি? তখন বললো, আইডিতে যেটা এটাই, আয়েশা আক্তার। এরপরে বললাম, আপনার ভাই বোন নেই? তখন বললো, না, আমি এক বাবার এক মেয়ে, আসলে আমি পড়ি ক্লাস 10-এ, বুঝছেন, এই এসএসসি এক্সাম দিলাম, এখন আমার বাবা একটা ফোন কিনে দিয়েছে। তো এই ফেসবুক আইডি খুলে ফেসবুকে ঘাটাঘাটি করতেই আপনার একটা পোস্ট দেখতে পেলাম। তারপরে আপনার আইডিতে ঢুকলাম, দেখলাম যে আপনার আইডিতে অনেক দামি দামি খাবার সহ পিক, তারপর আপনার অনেক স্টাইলিশ ফটো। তো ভাবলাম যে আপনার থেকেই যদি হেল্পটা পাওয়া যায়, আপনাকে দেখে মনে হলো আপনি বড় লোক। তারপরে আপনাকে নক দিয়ে টাকাটা চাইলাম, রিচার্জ চাইলাম। এরপর আমি বললাম, ও আচ্ছা, তাহলে এই জন্যই নক দিয়েছেন? তখন বললো, হ্যাঁ এই জন্যই। আসলে আমি বললাম যে, আচ্ছা তাহলে একটা কাজ করেন না, আপনি তো এমবি কিনছেন, আপনি একটা ফটো তুলে দিতে পারবেন আপনার তখন বললো, হ্যাঁ পারবো, কিন্তু ফটো কিভাবে সেন্ড করব? এরপরে আমি তাকে সবকিছু স্ক্রিন রেকর্ড করে বুঝিয়ে দিলাম। তারপরে সে সেই হিসাবেই পিক তুললো, পিক তুলে আমাকে পাঠাই দিল। আমি তার পিক দেখে জাস্ট অবাক হয়ে গেছি, আসলেই মেয়েটা অনেক সুন্দর। তো তারপরে আমি বললাম, আচ্ছা আপনার বাসা কোথায়? তখন বললো, আমার বাসা হচ্ছে ঢাকা। আমি বললাম, ঢাকা? ঢাকা কোথায়? তখন বললো, ঢাকা উত্তরায়। তখন আমি মনে মনে ভাবতেছি, কি রে ভাই, উত্তরার মেয়ে, এত ভোদাই, একটু মাথায় জ্ঞান বুদ্ধি নাই, এইরকম বোকা মেয়ে আমি তো কখনো দেখি নাই। যাই হোক, এই মেয়েগুলো আসলে ইনোসেন্ট, খুব ভালো হয়। তো তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার বাসা থেকে বেশি দূর না, আমি কি আপনার সাথে দেখা করতে পারি? তখন সে আর রিপ্লাই করতেছে না। এরপর আমি বললাম, আচ্ছা মনে কিছু নিয়েন না, আমি শুধু আপনাকে একবার দেখবোই সামনাসামনি, আমি আপনার সাথে কথাও বলবো না। তখন সে বললো, যেহেতু দেখা করতে আসবেন তাহলে কথা কেন বলবেন না? তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কথা বলবো, একটু আড্ডা দিব, চা খাবো, চলে আসবো। তো তারপরে আমি চলে গেলাম দেখা করার জন্য। ঠিক আছে, সো গিয়ে দেখলাম মেয়েটা বোরকা পরে আসছে এবং কি মেয়েটা শুধু হাতের আঙ্গুল টিপতেছে, ভয় পাচ্ছিল। এরপর আমি বললাম, দেখুন আপনি রিল্যাক্স হন, আমি বাঘ বা ভাল্লুক না যে আপনাকে খেয়ে ফেলবো। শুনেন, আপনি আমাকে ফ্রেন্ড ভাবেন, ঠিক আছে, চলুন আমরা ওই যে রেস্টুরেন্টে গিয়ে চা কফি খাই, ঠিক আছে? তখন বললো যে, না না, কোনো কিছু খাবো না, আপনি আপনি বলেন কি বলতে আসছেন সেটা বলেন, এইভাবে বললো। আমি বললাম, আরে আপনি রিল্যাক্স হন না, আপনি চলেন আমার সাথে, ওই রেস্টুরেন্টে যাবো, বেশি দূর কোথাও যাবো না, ওই রেস্টুরেন্টে বসে খাবো দাবো, একটু গল্প করে বেরিয়ে চলে আসবো, ঠিক আছে, সমস্যা নেই। তখন বললো, আসলে আমার কাছে টাকা নাই যে আমি খাবো, বিল দিব। আমি বললাম, আরে আমি কি বলছি আপনাকে বিল দিতে হবে? পাগল নাকি আপনি? আসেন। তো তারপরে আমি গেলাম রেস্টুরেন্টে, সেও গেল। এরপর কফি টফি খেলাম। আসলে তার কথাবার্তা শুনেই বোঝা যায় যে সে কোনোদিন কোনো ছেলের সাথে দেখাই করে নাই, এইরকম ভয় নিয়ে চলতেছে। অনলাইনে বিষয়গুলো ফেক থাকে, কিন্তু তারপরেও আমি যাচাই করার জন্য মেয়েটার সাথে দেখা করতে চলে আসছি। যাই হোক, যেটা মনে মনে খুঁজতেছিলাম পাইছি। এরকম একটা ইনোসেন্ট মেয়েই তো দরকার,
যেই মেয়ে কিনা কোনো ছেলের সাথেই কথা বলে নাই, শুধু আমার হয়ে থাকবে। তো তারপরে আমি ভাবতেছিলাম যে একে যদি আমি বলি এসব, তাহলে সে কি মানবে? মানে যেই মেয়ে মানে এগুলো বললে আবার কি না কি ভাববে, আবার চলেই যায় নাকি রাগ করে, এরকম ভাবতেছিলাম। তো তারপরে আমি বললাম, আচ্ছা আপনি পড়াশোনা কতদূর করবেন? তখন বলল, পড়াশোনা করব না, আসলে আমার বাবা আমার খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। একটা লোকের সাথে বিয়ে ঠিক করার কথা, তবে শুনছি ওই লোক নাকি আমার থেকে অনেক বয়সে বড়। টাকার জন্য বাবা বিয়ে দিচ্ছে। আসলে যেই টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে নাকি বাবা ব্যবসা শুরু করবে, তাই আমাকে বিয়ে দিচ্ছে এইভাবে। এরপরে আমি বললাম, আপনি রাজি বিয়েতে? তখন বলল, আমি আর কি বলবো, সবকিছু তো বাবা মাই ঠিক করে, তাই না? এরপর আমি বললাম, না না, আপনাকে বিয়ে করতে হবে না। আপনাকে আমি ডিরেক্ট কথা বলি, আপনি আসলেই খুব মানে সাদাসিধা একজন মেয়ে, নিজের জীবনটা নষ্ট করবেন না, আপনি আসলেই দেখতে অনেক সুন্দর। এবং কি আমি আপনাকে বলি, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমায় বিয়ে করবেন? তখন তার হাতের সামনে একটা গ্লাস ছিল, সেই গ্লাসটা সে ভয়ে দাঁড়াতে গিয়ে একদম পড়ে ভেঙে গেছে গ্লাসটা। রেস্টুরেন্টের সবাই অবাক দৃষ্টিতে তাকায় ছিল। এরপর আমি বললাম যে রিল্যাক্স, কিচ্ছু হয়নি। তারপরে ওয়েটার আসলো, বললাম যে এটা ব্যাপার না, চলে যাও এখান থেকে। তবে দেখলাম যে সে এইটুকুতেই যে ভয় পেয়েছে, তার চোখ দিয়ে অনেক পানি বের হয়েছে। আমি বললাম, দেখেন আপনি আসলেই খুব সাদাসিধে একজন মানুষ, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? এরপরে সে কোনো উত্তর দিচ্ছিল না। হ্যাঁ, তো তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন উত্তর দেওয়ার দরকার নাই, আপনার বিয়ে কি আপনার বাবা মা খুব তাড়াতাড়ি দিবেন? তখন বললো যে না, আরো নাকি 8-9 মাস দেরি আছে, মানে 1 বছরের মতো দেরি, 1 বছর পর বিয়ে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো বাসায় যান, আমি আপনাকে আগায় দিয়ে আসি, চলে? তখন বললো যে না না, আগায় দিতে হবে না, বলেন কি বলবেন। এরপর আমি বললাম, আপনি বাসায় যান, আমার সাথে যোগাযোগ রাখবেন, কোনো ফ্রেন্ড টেন্ড বাড়াবেন না, ঠিক আছে? আপনার যা দরকার আমি আপনাকে দিব। এই কথা বলে তাকে আমি রিক্সায় তুলে দিলাম, সে বাসায় চলে গেল। আমি তো শুধু তাকে নিয়েই পড়ে আছি। কি ভাই, আসলে এরকম ইনোসেন্ট মেয়ে মনে হয় না কোথাও পাওয়া যাবে। মানে ঢাকার মধ্যে থাকে এত সাদাসিধে একজন মানুষ, মানে আসলে মনের মধ্যেই জায়গা করে নিছে। হ্যাঁ, তবে সত্যি বলতে আমিও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমার বাবার তেমন কিছু নাই, তবে যা আছে এটা দিয়ে দিব্যি ভালোই চলবে। তো এরপরে আমি তার সাথে কথা বলতে শুরু করলাম। কেটে গেল 3-4 মাস। এই 3-4 মাসে আমি তার সাথে 2-3 বার দেখা করছি, এবং কি আস্তে আস্তে তাকে আমি দুনিয়া বুঝাইছি। আস্তে আস্তে ভালোবাসা কি জিনিস এটা আমি তাকে বুঝাইছি। তাকে আমি অনেক কিছু কিনে দিয়েছি, তার যা যা চাই আমি তাকে দিয়েছি। মানে সাধারণ কোনো জ্ঞানও তার ছিল না ফোন বিষয়ে। হ্যাঁ, ফোন থেকে শুরু করে সবকিছুই আমি তাকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছিলাম। এবং কি সে যেরকম বোকা ছিল, এখন 3-4 মাস পার হয়ে গেল, মনেই হয় না যে সে বোকা। সে এখন অনেকটা চালাক হইছে, এখন সে নিজে নিজেই অনেক কিছু করতে পারে, নিজে নিজেই শপিং এ যায়। তো 3-4 মাস পর না দেখতে পেলাম যে তার মাঝে আস্তে আস্তে একটু পরিবর্তন হয়েছে। আমি তো তাকে অনেক ইনোসেন্ট ভেবেছিলাম, তার ফেসবুক আইডিতে ঢুকে দেখলাম যে 162টা ফ্রেন্ড হয়ে গেছে। আমি অবাক, কি বাপরে, কি রে ভাই এতগুলো ফ্রেন্ড হয়ে গেল? এরপর তাকে জিজ্ঞেস করলাম, তোমার ফেসবুকে এতগুলো ফ্রেন্ড কেন? তখন বললো যে আরে অনেকগুলো রিকোয়েস্ট আসছে, সবগুলো কনফার্ম করে ফেলছি ভুলে, এখন সবাই ফ্রেন্ড, সবাই আমাকে মেসেজ দিচ্ছে, কি করবো বলো তো? আমি বললাম যে শোনো, কারো মেসেজের রিপ্লাই দেওয়ার দরকার নাই, ঠিক আছে, তুমি শুধু আমার সাথেই কথা বলবা। তখন বললো, আমি কাউকে রিপ্লাই করি না তো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো এইভাবে কিছুদিন কেটে গেল। আগে আমি তাকে মেসেজ করলে সে সঙ্গে সঙ্গে রিপ্লাই করতো, কিন্তু এখন যদি তাকে মেসেজ করি, রিপ্লাই করতে 3-4 মিনিটের মতো লেগে যায়। হ্যাঁ, আমি বললাম, তোমার এত সময় লাগতেছে কেন? তখন বললো, আরে আমি একটু খাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ব্যস্ত, বাসায় এ আসছে ও আসছে মা আসছে, এইরকম শুধু সে আমাকে বাহানা দেওয়া শুরু করলো। এরপর আমি বুঝতে পারলাম যে সে হয়তোবা অনলাইনে অন্য কারোর সাথে কথা বলে। আমি তাকে বললাম, দেখো আমি তোমাকে বিয়ে করতে চাই, 7-8 মাস পার হয়ে গেল, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবই। তখন আমি বাসায় বললাম, বাসায় যখন বলছি তখন আমার বাবা বলল, তোর এত বড় সাহস, মানে এখনো তুই ইন্টার সেকেন্ড ইয়ারই শেষ করলি না, তুই বিয়ের কথা বলতেছিস, তো তো সাহস কম না। আরো 2টা বড় ভাই আছে, কি করবি? ওদেরও এখনো বিয়ে দেয়নি, আর তুই এখন বিয়ে করতে যাচ্ছিস? তো আমার বাবা আমাকে অনেক কয়েকটা থাপ্পড় মারে। এরপর মাও কথা শোনায়, বড় ভাইরা তো আমার সাথে কথাই বলে না। কিন্তু আমি তার প্রেমে একদম পাগল হয়ে গিয়েছিলাম, তাকে ছাড়া আমি কিচ্ছু বুঝতেছিলাম না, মানে কি করব না করব কোনো কিছুই মাথায় কাজ করে না। তো এরপরে সে আমাকে বলল যে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তো আমাকে বিয়ে করতে চাও তাই না? আমি বললাম, হ্যাঁ বিয়ে করতে চাই। তখন বলল যে আমাকেও বাসা থেকে বিয়ের চাপ দিতেছে ওই লোকটার সাথে বিয়ে দেওয়ার জন্য, তুমি এক কাজ করো, তুমি বাসা থেকে টাকা পয়সা যা যা আছে, মানে যেভাবে হোক না কেন আমরা যেন চলতে পারি, সেগুলো নিয়ে তুমি চলে আসো, আমরা দুজনেই পালাই যাবো। তো তারপরে আমি তার কথায় রাজি হয়ে গেলাম। একটা সময় আমি তাকে সবকিছু শিখাচ্ছিলাম, এখন আমি এতটা দুর্বল হয়েছি, মানে সে যে আমার দুর্বলতা এটা সে জেনে গেছে। জেনে যাওয়ার পর এখন আমি তার কথা যেই উঠা বসা করতেছি, মানে সে যেটা বলতেছে আমি সেটাই করতেছি। তারপর আমি বাবার আলমারি থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো নিলাম, পুরো বাড়ি ফাঁকা,
মায়ের গহনা নিলাম, এগুলো সব কিছু নিয়ে আমি চলে গেলাম। তারপর সেও বেরিয়ে আসলো বাসা থেকে কাপড় চোপড় নিয়ে। আমরা দুজন চলে গেলাম অনেক দূর, মানে প্রায় ময়মনসিংহে চলে গেলাম। ওখানে গিয়ে একটা রুম ভাড়া নিলাম। রুম ভাড়া নিয়ে আমরা থাকতে শুরু করলাম। তবে এখনো বিয়ে করিনি, কিন্তু বিয়ের আগে অবৈধ সম্পর্ক সেটাতেও আমি জড়াইনি। আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। এরপর আমার একটা পরিচিত কাকা ছিল ময়মনসিংহের মধ্যে, আমি ওনাকে বললাম, উনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিল। তারপর আমি সকালে উঠে কাজে যাইতাম, সে সারাদিন বাসায় থাকতো, এবং কি আমি বলছি 2 দিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? তখন বললো আচ্ছা ঠিক আছে। সো এরপরে আমি কাজে যাইতাম, কাজ থেকে আসতাম, ঠিক ছিল সবকিছু। হ্যাঁ, আমি বিয়েটা যে করতে চাইছিলাম সেই দিনটা ছিল মানে বৃহস্পতিবার রাত, ঠিক আছে? এখন আমার কাকা বলল যে আজকে কাজে টাজে নাই, ওনারা বলছে যে রবিবার আসতে। এরপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আরো 3-4 দিন। সো 3-4 দিন কোন রকম করে কাটিয়ে দিচ্ছিলাম। আর ওটা তো সরকারি কোনো চাকরি না, মানুষের দোকানের কাজ। সকালে উঠে দোকানে যাইতাম, রাতে আসতাম। তো 2 দিন পার হয়ে গেল। শনিবার সকালে আমি দোকানে গেলাম, সারাদিন কাজ টাজ করে 2টা বিরিয়ানির প্যাকেট নিলাম, নিয়ে বাসায় ঢুকলাম। তো বাসায় ঢোকার আগে দরজার মধ্যে টুকটুক আওয়াজ করতেছিলাম, আওয়াজ করতেই দেখতে পেলাম যে দরজাটা খোলা। তো আমি ভিতরে ঢুকলাম, বিরিয়ানির 2টা প্যাকেট রাখলাম, রেখে আমি ডাকতেছিলাম আয়শা কোথায়। তো দেখলাম যে আয়শার কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। হ্যাঁ, এরপর ফোন করলাম। তো দেখলাম যে ফোনেরও কোনো আওয়াজ পাচ্ছি না, এবং কি ফোনটা বন্ধ দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি বাইরে বের হলাম, বাইরে বের হয়ে কয়েকটা আন্টিকে বললাম আচ্ছা আয়শাকে দেখলেন, কোথাও গেল নাকি? তখন বললো আয়শা তো আজকে দুপুর থেকে নাই বাসায়, কোথায় যে গেল। তখন ব্যাগ ট্যাগ নিয়ে 2টা ব্যাগ নিয়ে চলে গেল। আমি বললাম কি বলতেছেন, ব্যাগ নিয়ে কোথায় গেছে? তো তারপরে আমি দৌড়ে ঘরে গেলাম, ঘরে গিয়ে বিছানার তলটা দেখলাম যে আমার যে 2টা ব্যাগে গহনা টাকাগুলো ছিল সেগুলো কিচ্ছু নেই, আর আয়েশাও ঘরের মধ্যে নেই। আমি সেখানে পাগলের মতো থমকে বসে পড়লাম। বাসাতেও যোগাযোগ বন্ধ করছি আয়েশার জন্য, তারে ভালোবাসির জন্য। আমার প্ল্যান ছিল আমি একটা সংসার শুরু করব তাকে বিয়ে করে। এরপর পাগলের মতো ঘর থেকে বেরিয়ে পড়লাম। রাত বাজে 9টা। পুরো শহর খালি পায়ে দৌড়াই দৌড়াই তন্ন তন্ন করে আমি আয়েশাকে খুঁজতেছি, চিল্লাই বেড়াচ্ছি যে আয়েশা কোথায়, আয়েশা কোথায় তুমি? কেউ চিনতেছে না আয়েশাকে, কেউ দেখেনি। এত ছবি দেখাইলাম, কেউ চেনে না আয়েশাকে। কি করব কিছু বুঝতেছিলাম না। সেই কাকা আসলো, সেই কাকা এসে বলল তুই কাকে নিয়ে সংসার করতে চাইছিস? এ তো তোর সব গহনা পাতি নিয়ে ভাগছে, পালাই গেছে। তারপর আমি বললাম কাকা, ও আমাকে খুব ভালোবাসে কাকা, প্লিজ আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। তখন কাকা বলল ওর ওর সবকিছু সব ডিটেলস দে, ওর বাসা কই, ওর বাবার নাম্বার আছে তোর কাছে? আমি বললাম না, ওর বাবার ওর মায়ের কোনো নাম্বারই নাই। আমি ওকে খুব বিশ্বাস করি, ও আমার সাথে ছিল কাকা, ও হয়তো অন্য কোথাও গিয়েছে, আসবে ফিরে। তখন কাকা বললো না, ওর ফেসবুক আইডিতে ঢোক, ঢুকে চেক কর সবকিছু। এরপর আমি ওর ফেসবুক আইডিতে ঢুকলাম, ওর ফেসবুক আইডির পাসওয়ার্ড আমার কাছে ছিল। এরপর আমি ওর ফেসবুক আইডিতে ঢুকে দেখলাম যে কারোর সাথে ইনবক্স নাই, কথাবার্তা নাই, ঠিক আছে? কিন্তু ওই এই কয়েকদিনে কয়েকটা পোস্ট করছে, সেই পোস্টের মধ্যে একটা কমেন্ট দেখলাম বহুবার, ঠিক আছে, একটা ছেলের আইডি থেকে কমেন্ট। তারপর আমি সেই ছেলেটাকে নক দিলাম, নক দিয়ে বললাম ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে প্লিজ? তারপরে অনেক কাহিনীর পর 2-3 ঘন্টা পর সেই ছেলেটার নাম্বার পেলাম। নাম্বার পেয়ে কল করলাম, কল করে বললাম আচ্ছা আপনি এই আইডিতে বেশ কয়েকটা কমেন্ট করছেন, আপনি কি এই মেয়েটাকে চেনেন আয়শা? তখন বললো হ্যাঁ, কেন কি হয়েছে? এরপর আমি বললাম না মানে আপনি কি তাকে চিনেন, মানে আপনার সে কি লাগে? তখন বললো কেন, আমার গার্লফ্রেন্ড, আমাদের রিলেশন 3 বছর, আপনি কি বলতেছেন এগুলা? আমি বললাম 3 বছর রিলেশন মানে? তখন বললো কেন আয়শার তো শুধু এইটা আইডি না, এটা তো ফেক আইডি আয়শার তো আরো অনেক আইডি আছে। আমি বললাম পাগল আপনি, কি বলতেছেন? আমি ওকে অনলাইন সম্পর্কে বুঝাইলাম আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো, আমি ওকে পালাই নিয়ে আসলাম। আর আয়শা এখন কোথায়, আপনি আমাকে সঠিক উত্তর দেন তো। তখন দেখলাম যে সেই ছেলেটা আর কোনো কথা বললো না, ফোন কেটে দিল। এরপরে আমি কি করব কিছু বুঝতেছিলাম না, অনেক নাম্বার থেকে কল করতেছি, কিন্তু ওই সিমটাই একদম বন্ধ হয়ে গেল। মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়লো, বেহুশ হয়ে গিয়েছিলাম। কাকা নিয়ে গেল হাসপাতালে। চোখ খুলে দেখতে পেলাম যে বাবা মাও আসছে, বড় ভাইও আসছে, সবার চোখে পানি। ডাক্তার বলেই দিছে যে আমি হয়তোবা বাঁচবো না, কিন্তু কেন যে বেঁচে আছি আল্লাহই জানে। তারপর বাবা মা আমাকে বাসায় নিয়ে গেল। বাবা মা হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আজকে আমি নিঃস্ব। কিছুদিন পর জানতে পারলাম আয়শার ওটা আসলেই ফেক আইডি ছিল। আয়শার আরো অনেক অ্যাকাউন্ট ছিল। আসলে আয়শা আমার সাথে মিথ্যে নাটক করেছে, অভিনয় করলো। অভিনয় করে বাসা থেকে আমার সব কিছু নিয়ে সে তার প্ল্যান মোতাবেক চলে গেলাম ময়মনসিংহে। সে আমাকে এমন ভাবে কন্ট্রোল করলো, আমি বুঝতেই পারলাম না যে সে আমাকে ধ্বংস করলো। তার কথাতেই উঠা বসা শুরু করলাম। আসলে দুর্বলতা জেনে গিয়েছিল তো, তাই সুযোগে সদ্ব্যবহার করে ফেললো। বাবা মা আমাকে বলেছিল ওই মেয়ের নামে মামলা দে, তোর সঙ্গে ছবি আছে ওই মেয়ের, পুলিশকে জানা, এটার ব্যবস্থা নিতেই হবে। তারপর আর কারো কোনো কথা না শুনে আমার হাতে যে ফোনটা ছিল সেই ফোনটা মাটির মধ্যে খুব জোরে একটা আছাড় মারলাম, এটা টুকরো টুকরো হয়ে গেল। বাবা মাকে বললাম
কোনো মামলা না, সে সুখে থাকুক। আমি আজকে থেকে কাজ করা শুরু করব, যত টাকা বাসা থেকে নিয়েছি সব শোধ করে দিব। কোনো মামলা না, সে সুখে থাকুক, ভালো থাকুক, যেখানে থাকুক সুখে থাকুক। এইভাবে আমি সবার মুখ বন্ধ করে দিলাম। আসলে মানুষকে দুর্বলতা বলতে নেই, মানুষের অভিনয় ধরা খুব মুশকিল। সে আমার সাথে এমন ভাবে অভিনয় করলো, তার অভিনয়ে মুগ্ধ হয়ে আমি আমার নিজের বাবা মাকেও চিনতে পারলাম না। সবকিছু ভ্যাল ভ্যাল করে তার সামনে আমি দিয়ে আসলাম, আর সে আমার সবকিছু নিয়ে চলে গেল। চাইলে আমি তার নামে মামলা করতে পারি, সবকিছু আদায় করতে পারি, কিন্তু তার প্রতি যে বিশ্বাসটা ছিল না আমার, সেটা যে আর নেই। তাকে যে ভালোবাসি, তার ক্ষতি হবে এটা যে চাই না। সে ভালো থাকুক, যেখানেই থাকুক, সুখে থাকুক।